আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। ম্যাডাম, বাংলাদেশ থেকে লোক আনতেছে, দুনিয়ার লোক, লোক এনে লোক ভরায় ফেলতেছে, আপনি লোক আনতেছেন না কেন? এরকম প্রশ্ন আমাকে করতেছে। ম্যাডাম, বাংলাদেশে অমুক জায়গায় ইন্টারভিউ, অমুক লোক বলছে কালকে ইন্টারভিউ, বুধবার ইন্টারভিউ, সোমবার ইন্টারভিউ, অনেকগুলো ইন্টারভিউ হচ্ছে, দুনিয়ার লোক আসতেছে, আপনি কেন লোক আনতেছেন না? এরকম প্রশ্ন প্রতিদিন পাচ্ছি। এরকম প্রশ্ন আপনারা করতেই পারেন, যেহেতু প্রচুর পরিমাণ ভিডিও আছে। ইউটিউব বলেন, টিকটক বলেন, ফেসবুক বলেন, সব জায়গাতেই মানুষ ভিডিও দিচ্ছে এবং বলতেছে যে লোক আনতেছে। আদৌ লোক কয়টা আসছে? কয়জন লোক আসছে? কতজন লোকের ইন্টারভিউ হচ্ছে? আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে ইন্টারভিউ কোথায় হচ্ছে, কেন হচ্ছে, এবং ইন্টারভিউতে কি প্রশ্ন করা হয়, ইন্টারভিউটা কেমন হয়, কোন পোস্টের জন্য ইন্টারভিউ কেমন হয়। তো সবার জন্য সার্বজনীন, বিশেষ করে সিকিউরিটি গার্ড, ক্লিনার, এয়ারপোর্ট ক্লিনার, হাউসকিপার, ওয়েটার, এদের একটা ইন্টারভিউ হয়। এদেরকে গড়পড়তাভাবে এদের সাথে কিন্তু এদের ইন্টারভিউটা অলমোস্ট সেম হয়। সিকিউরিটি গার্ড, এয়ারপোর্ট ক্লিনার, হাউসকিপার এবং অন্যান্য যেগুলো আছে, যেমন রেস্টুরেন্ট ওয়েটার, 5 স্টার হোটেলের যারা হাউসকিপার আছেন, তাদের সবার ইন্টারভিউ অলমোস্ট সেম হয়। ইন্টারভিউতে কি বলা হয়, ইন্টারভিউতে আপনার থেকে কি প্রশ্ন করা হয়? ইন্টারভিউতে প্রথমেই আপনাকে কিন্তু এমসিকিউ দিয়ে দিবে। প্রথমেই আপনার এমসিকিউ থাকবে। এমসিকিউ 70টা এমসিকিউ থাকবে। এমসিকিউ সম্পর্কে অনেকে জানেন, অনেকে জানেন না। যেমন আপনাকে একটা প্রশ্ন করবে, প্রশ্নর নিচে 4টা অপশন থাকবে, যে কোনোটা আপনি গোল দাগ দিয়ে বৃত্ত ভরাট করবেন, এটাকে বলে এমসিকিউ। তো এমসিকিউ থাকবে 70টা আপনি দাগানোর পর এই 70টার মধ্যে আপনাকে 45টা পেতে হবে। 45টা আপনাকে মিনিমাম 45 মার্ক আপনাকে পেতে হবে। ধরেন আপনি ক্লিনারের কাজ করতে আসবেন এখানে, এয়ারপোর্ট ক্লিনার বা জেনারেল ক্লিনার, অথবা আপনি হাউসকিপার, অথবা আপনি ওয়েটার হিসেবে কাজ করতে আসবেন। ওয়েটারের কি জানা উচিত? মৌখিক একটু ইংলিশ মোটামুটি জানা উচিত। হাউসকিপার, তারও মৌখিক একটু ইংলিশ জানা উচিত, বা রিডিং পড়তে পারে, একটু হালকা পড়তে পারলেই হয়েছে, খাবারের নামটা পড়তে পারলেই হয়েছে। তো গেল এটা। আর এয়ারপোর্ট ক্লিনার কি জানা উচিত? সে ক্লিনিং সম্পর্কে মোটামুটি ধারণা তার মুখে একটু বলতে পারলে সেটা এনাফ আমি মনে করি। আর সিকিউরিটি গার্ড যারা আছে তাদের এই এমসিকিউর প্রয়োজন আছে, কারণ তাদেরকে অনেক কথা বলতে হতে পারে। তাদের অনেকগুলা তাদের জন্য যে আসলে হার্ড হবে সেটা স্বাভাবিক, যুক্তিযুক্ত। একজন সিকিউরিটি গার্ড একজন পুলিশের মতো, ঠিক আছে? একজন পুলিশের যে এরকম পরীক্ষা হওয়া উচিত, সিকিউরিটি গার্ডের পরীক্ষা ওরকম হওয়া উচিত, এবং ওরকমই হচ্ছে। কিন্তু সিকিউরিটি গার্ড এবং ক্লিনারকে একসাথে তারা বসায় দেয়, ঠিক আছে? ঢাকাতে যখন আপনার ইন্টারভিউ হয় তখন তারা একসাথে বসায় দিবে, এমসিকিউ দিয়ে দিবে। এমসিকিউর মধ্যে আপনাকে লাজিম 45 পাইতেই হবে। ক্লিনারকে পাইতে হবে 35, আর সিকিউরিটি গার্ডকে 45 পাইতে হবে। 1 পয়েন্টও যদি আপনি কম পান, যদি 44 পয়েন্টও যদি পান, তাহলে আপনি বাতিল হবেন। আপনাকে তখন বলবে যে 1 পয়েন্ট কম পাইলেও আপনাকে বলবে আপনি ক্লিনারে যান, এয়ারপোর্ট ক্লিনারে যান, আপনি ওয়েটারে যান। অথচ ওয়েটারের স্যালারি কত জানেন? ওয়েটারের বেসিক স্যালারি হচ্ছে 800 দিরহাম, এবং যারা হাউসকিপার আছেন, যারা হাউসকিপিং এ আছেন, তাদের স্যালারিও 800 দিরহাম বেসিক। 800 দিরহাম বেসিক। 800 দিরহাম কত টাকা আসে আপনি হিসাব করেন। 800 দিরহাম সমান বাংলাদেশি কত টাকা আসে সেটা হিসাব করলে বুঝতে পারবেন যে 800 দিরহাম কামাই করার জন্য আপনাকে কি পরিমাণ হার্ড প্রশ্নের উপর দিয়ে যেতে হবে। তারপরে এমসিকিউতে আপনি ধরেন পাশ করলেন, পাশ করার পর আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে দিবে। বিভিন্ন বিষয় নিয়ে প্যারাগ্রাফ লিখতে দিবে, বা নিজে সম্পর্কে বা যে কোনো বিষয় নিয়ে, সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে দিবে আপনার রাইটিং স্কিল দেখার জন্য। আসলে এটার আদৌ দরকার আছে কি? ক্লিনারের জন্য এটার কি দরকার আছে? আপনাকে একটা 2 পৃষ্ঠার একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ও বাবা, প্যারাগ্রাফ লিখে আপনি কি করবেন? এখানে কি আপনি পরীক্ষা দিতে আসতেছেন? এখানে আপনি কাজ করতে আসতেছেন। মৌখিক জানলে আর পড়তে পারলে না, আপনার তো এখানে রিটেন টেস্টের তো কোনো প্রয়োজনই নেই। আচ্ছা, তারপরে আপনি এই প্যারাগ্রাফ লিখে পাস করলে আপনার ভাইবা হবে, ঠিক আছে? তো আপনার ভাইবা পরীক্ষাটা মানে মুখে আপনাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে, বা বিভিন্ন রকম কোয়েশ্চেন আপনাকে করবে। আপনি যেই পোস্টে যেতে চাচ্ছেন ওই পোস্ট নিয়ে আপনার সাথে কথা বলবে, আপনার ইংলিশ বলার স্কিলটা কেমন সেটা দেখবে। দিন শেষে আপনাকে সবাই কি করবে?
আপনাকে বলবে যে আপনি তো সিকিউরিটি গার্ডের জন্য উপযুক্ত না, আপনি এয়ারপোর্ট ক্লিনারে চলে যান। অথবা বলবে যে আপনি হাউসকিপারে চলে যান, আপনি 6 মাস পরে আপনি জব চেঞ্জ করতে পারবেন। আসলে 6 মাস পরে আপনি জব চেঞ্জ করতে পারবেন না, আপনারা জানেন না। এখানে আসার পর আপনাকে মিনিমাম 1 বছর যে পোস্টে এসেছেন সেই পোস্টে কাজ করতে হবে। আপনি যদি ভালো করতে পারেন হয়তো আপনার প্রমোশন হতে পারে 1 বছর পর, অথবা আপনি ক্যান্সেল নিয়ে তাদের কোম্পানিতে অন্য কিছু ট্রাই করতে পারেন। সত্য হলো এটা, ঠিক আছে? তো সিকিউরিটি গার্ডে তাদের ডিমান্ড কতগুলো আছে এটা জানতে হবে, আদৌ আছে কিনা। সিকিউরিটি গার্ডের ডিমান্ড যেগুলো আছে সেটা কি আসলে অনেক বেশি হার্ড? অনেক বেশি হার্ড যদি হয়, আমাদের একটা ছেলে আছে, আমি 5 ফিট 6 ইঞ্চি ছিল, ছেলেটা যথেষ্ট ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারে, সে 45ও পেয়েছিল, ঠিক আছে? 45 পাওয়ার পরেও তাকে কিন্তু সিকিউরিটি গার্ডের জন্য অ্যালাউ করা হয়নি, কেননা তার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। তাহলে এটা নাকি ট্রান্সগার্ড থেকে ধরে দেওয়া হয়েছে। তাহলে আমি গতকালকেও নেস্টের মধ্যে একটা ছেলে দেখলাম, নেপালি একটা ছেলে, আমার মনে হয় 5 ফিট 5 5.5 হবে। তো 5 ফিট 5 5.5 ওয়ালা এখানে বহু সিকিউরিটি গার্ড আমি দেখেছি আছে। 5 ফিট 7 হতেই হবে এমন কথা নেই, যদি ইংলিশ ভালো বলতে পারে তাহলে কিন্তু এদেরকে নিয়ে নেওয়া হয়। আমি জানি না সেটা বাংলাদেশে কেমন পরীক্ষা নেওয়া হচ্ছে যে 5 ফিট 7 না হইলে তাকে ডাইরেক্টলি বলে যে আপনি ক্লিনারে যান। ভাই, একটা ছেলে যে সিকিউরিটি গার্ডের জন্য আসছে সে ক্লিনারে যাবে? মানুষ কি এত মরে গেছে বাংলাদেশে? কি মানুষ একদম না খাইয়ে মরে যাচ্ছে যে 800 টাকা বেতনের জন্য বা 1000 টাকা বেতনের জন্য ওরা আপনার এমসিকিউ দিয়ে তারপর প্যারাগ্রাফ লিখে ভাইবা দিয়ে তারপর সে আপনার ক্লিনারে যাবে? এটা হয় কেন জানেন? এটা আপনারা দায়ী। আপনারা পাগল হয়ে গেছেন, মানুষের কথা শুনেন, ভিডিও দেখেন আর পাগল হয়ে যান। তো সিকিউরিটি গার্ডের জন্য যেটা আছে সেটা ঠিক আছে, কারণ এটা এমসিকিউ হবে, রিটেন হবে, ভাইবা হবে, এটা পুলিশের মতো, এই পরীক্ষাটা ঠিক আছে। এখন কোনো ছেলে সব দিক থেকে ওকে আছে, কিন্তু তার হাইটও ঠিক আছে, ধরেন 5 ফিট 7, তখন তাকে যদি আপনি বলেন যে তোমার ওয়েট এত কম কেন, তুমি এত ওয়েট কম এই জন্য, বা তোমার পাতলা, তুমি বুকের মাপ তোমার এত নাই এই জন্য তোমাকে রিজেক্ট করা হলো, এটা কেমন রিজন হইলো বলেন? এটা তো রিজন হয় না। এখানে আমি বহু পাতলা পাতলা চিকনা চিকনা নেস্টের মধ্যেই দেখছি, বহু মানুষ দেখছি, দুবাই মলে দেখছি যে একদম পাতলা চিকনা, ওরা হচ্ছে কালাইয়া আফ্রিকান, এরা হচ্ছে আপনার সিকিউরিটি গার্ড। তো তাও কোথায়? ট্রান্সগার্ডের মতো বড় বড় কোম্পানি, গ্রুপ 4 এর মতো কোম্পানিতে তারা কাজ করতেছে। তাহলে এই লোকগুলা কিভাবে কাজ করতেছে ভাই? আপনি যে এই ছেলেগুলাকে রিজেক্ট করতেছেন, তো আদৌ আসলে রিকোয়ারমেন্ট আছে কিনা সেইটা আগে জানতে হবে। রিকোয়ারমেন্ট না থাকলে নিজেদেরকে আলোচনায় রাখার জন্য, ওই দুবাই ভিসা খোলা আছে, আমরা দুবাইতে লোক নিচ্ছি, এই আলোচনায় রাখার জন্য অনেকেই করতেছে, ভিউ ব্যবসা করতেছে। আপনারা সবাই বেশি বেশি করে আমাদের ভিডিও শেয়ার করবেন। আপনাদের শেয়ার করলে মানুষ ধোকার হাত থেকে অন্তত বেঁচে যাবে। বর্তমানে আপনারা যারা দুবাই যেতে চাচ্ছেন তারা শুধুমাত্র হেল্পারে আসতে পারবেন, আমি যতটুকু জানি। হেল্পারে আসবেন, 800 দিরহাম বেসিক স্যালারি হবে, 52 ডিগ্রি 53 ডিগ্রি 55 ডিগ্রি তাপমাত্রায় আপনাকে কাজ করতে হবে। 52 ডিগ্রি 53 ডিগ্রি তাপমাত্রা মানে মানুষের মাথা মগজ টকবক করে ফুটবে, এই জায়গায় আপনাকে কাজ করতে হবে। হেল্পারে যদি আসেন তাও এসে আপনি 800 টাকা বেতনে আসবেন। আপনি এই কষ্ট করে আসার চেয়ে আমি মনে করি এর চেয়ে সৌদি আরব ভালো। কনস্ট্রাকশনে যায়েন না, কোনো ফ্যাক্টরিতে যান, কনস্ট্রাকশনে তখন আপনি যাবেন যখন আপনি দেখতেছেন যে স্যালারি ভালো। ভালো স্যালারি হলে কনস্ট্রাকশনে গেলেও দুঃখ থাকে না, কাজ করার পর যদি টাকা বেশি পাওয়া যায়, তাই না? তো আর যেটা হচ্ছে দুবাই ট্যাক্সি নিয়ে অনেকে কথা বলেন যে আমি দুবাই ট্যাক্সিতে যাব। দুবাই ট্যাক্সি নিয়েও আমি বিস্তারিত একটা ভিডিও ইনশাল্লাহ বানাবো, এবং দুবাইতে বাইক ডেলিভারি নিয়েও আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো। আপনারা দেখে শুনে বুঝে তারপর দুবাই আসবেন, আসার পর কান্নাকাটি করবেন না। দুবাই আসার জন্য যারা একদম পাগল হয়ে যান তাদেরকে আমি আরেকবার একটু সাবধান করে দিচ্ছি যে কনস্ট্রাকশনে 800 দিরহাম বেতনে আসলে আপনি পাগল হয়ে যাবেন। আপনি যদি আসতে হয়
ইনডোর ওয়ার্ক অথবা মেইনটেনেন্সে আসতে পারেন, যেমন হচ্ছে ইলেকট্রিশিয়ান হেল্পার, প্লাম্বার, এই ধরনের যে জবগুলা এগুলোতে আপনি আসতে পারেন। কিন্তু আপনি যদি ম্যাশন হেল্পার বা জেনারেল হেল্পারে আসেন তাহলে আপনার অবস্থা খারাপ হবে। ঠিক আছে, একজন ম্যাশন উস্তাদের স্যালারি দিচ্ছে ওরা 1000, 1050, 1050 দিয়ে বেসিক দেয়। 1050 বেসিক দিলে এই লোকটার ওভারটাইম সহ কত কয় কয় টাকা কামাবে? সব মিলিয়ে আমি দেখতে পাচ্ছি যে আসলে দুবাই বর্তমানে আপনাদের পরিত্যাগ করা উচিত। যতক্ষণ না আমাদের প্রধান উপদেষ্টা এসে ভিসার ব্যাপারে একটা সুরাহা না করে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে চুপ থাকা উচিত। আপনারা অন্য দেশে যান, দুবাই বেঁচে থাকলে দুবাই আসতে পারবেন ইনশাল্লাহ, কিন্তু দুবাই যে স্বর্গ লেখা আছে দুবাইতে আসতেই হবে এমন কথা নয়। ঠিক আছে, আপনারা বিস্তারিত আমি বলেছি, তারপর যদি আপনারা নিজেদেরকে যাচাই করবেন। আপনারা যারা হেল্পার আছেন তারাও কি আপনারা বিনা ইন্টারভিউ আসতে পারবেন? পারবেন না। আপনারা যারা হেল্পার আছেন তাদের থেকে কি নেবে জানেন? তাদেরকে হিন্দিতে প্রশ্ন করবে, আপনারা হিন্দি পারেন কিনা সেটা দেখবে। প্রথমে ইংলিশ, পরে হিন্দি। একজন হেল্পার যে বাংলাদেশের বাইরে কোনোদিন যায়নি, সে হিন্দি কোথা থেকে পারবে বলেন? তো এই যে মানে এগুলো আসলে আমার মাথার উপর দিয়ে গেছে। একটা লোক কি জানে? একটা লোক জীবনে বাংলাদেশ থেকে বের হয়নি, সে জানে না কিছুই। সে একটা লোক হেল্পার, দিনমজুর, সে মাঠে খেতে কাজ করে খায়। এই লোকটা তো টিভিও দেখে না, এই লোকটা কিভাবে হিন্দি পারবে? তো সব মিলিয়ে মানে আজগুবি একটা ব্যাপার। যারা পরীক্ষা নিচ্ছেন এরা যে কি খাচ্ছেন, কি খেয়ে পরীক্ষা নিচ্ছেন তারাই ভালো জানেন। ওনাদের ব্রেনে কি আছে সেটাই বুঝতেছি না। যাই হোক, আপনারা যারা কাতার যেতে চাচ্ছেন বা সৌদি যেতে চাচ্ছেন, মালদ্বীপ যেতে চাচ্ছেন, তারা যোগাযোগ করতে পারেন। আমরা এখন থেকে আমাদের মিশন একটাই, যে আপনাদেরকে ভালো জায়গায় ভালো কাজে সেট করা। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফিজ।